তুই তো বিয়ে করতে চাস, হচ্ছে তুই তো রান্নাই পারিস না, এই কথাটা বলছিল। প্রিয় হবি এখন পর্যন্ত হচ্ছে কুকিং। মানে আমার রান্না করতে অনেক ভালো লাগে, বাট ভাত রুটি না। 6 বছর ধরে আমাকে রেগুলার বেসিসে এই ক্লাসের যে পার্সেন্টেজটা এটা হচ্ছে মেনটেন করতে হবে। আলহামদুলিল্লাহ আমার 93% অ্যাটেন্ডেন্স আসে ডিনস অ্যাওয়ার্ডের ক্ষেত্রে। আর ইভেন স্টুডেন্টরা এটাও জানে না যে আমার হচ্ছে প্রায় 60+ কারিকুলার সার্টিফিকেটস আছে। পদ্মকুড়িতেও টপ 10 এর মধ্যে ছিলাম। আমি BTVতেও হচ্ছে প্রোগ্রাম করছি। অনেক পিচ্চিকালে আমাকে টিভিতে দেখাইছে আসলে। আর পড়াশোনা ছাড়াও আমার লাইফে এগুলো সবসময় ছিল। পাশাপাশি আমার আম্মু অনেক বেশি ফোকাস করতো আমার হচ্ছে হ্যান্ড রাইটিং এর উপরে। মানে দাগের একটু 19-20 হলে আমার আম্মু যা শুরু করে দিত, আমি তো কুষ্টিয়ায় পড়বো না, আমাকে তো কুষ্টিয়ায় জোর করে পড়ানো হচ্ছে। সেই রাগ গোসা থেকে আমি ঠিক মতো কলেজে যাইতাম না। আমার হচ্ছে ইয়ার ফাইনালে প্র্যাকটিক্যালে ফেল আসে এন্ড বায়োলজিতে আসে সেটা। তো হচ্ছে এরপরে আমার টেস্টেও ফেল আসে, সেটা 2টা সাবজেক্টে আসে। এখন স্টুডেন্টরা বলবে যে আপু আপনি তো টেস্টে ফেল করছেন, করে আপনি আজকে এত দূর পড়াশোনা করে ফেলছেন। সো আসলে টেস্টে অনেকেই ফেল করে, এটা একটা খুব কমন সিনারিও। এখন হয়তো নিয়মটা কড়াকড়ি হয়েছে, আমাদের সময় আজ থেকে অনেক বছর আগেকার কথা, এত নিয়ম কড়াকড়ি ছিল না। তো আমাদের কলেজ একটা জরিমানা করে পরীক্ষা দেওয়ার সুযোগ হচ্ছে দিয়ে দেয়। আমার মতো স্টুডেন্ট যারা হচ্ছে একটা ভালো কিছু করতে চায় কিন্তু টিচার ওরকম ভালো পাচ্ছে না, তাদের জন্য এই অনলাইনটা একটা হিউজ লেভেলের আশীর্বাদ। 2018 সালে যারা যারা পরীক্ষা দিছে তারা এটা জানবে যে আমাদের সময়ে খুবই কম সংখ্যক স্টুডেন্ট A+ পাই, এবং সেখান থেকে আমি গোল্ডেন পেয়ে এসেছি এবং স্কলারশিপ পেয়ে এসেছি আলহামদুলিল্লাহ। বুয়েটে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগও অনেক কম সংখ্যক স্টুডেন্ট পাই, মাত্র 10,000। আমি আলহামদুলিল্লাহ ওর মধ্যেও ছিলাম, 10,000-এর মধ্যে ছিলাম যে আমি পরীক্ষা দিতে পেরেছি। আমি এতবার লাইফে নিজেকে প্রমাণ করছি, তোমরা আমাকে আজকে খারাপ স্টুডেন্ট বলতেছো। আমার টার্গেট ছিল না যে আমি 4 পাবো, আমার টার্গেট ছিল যে যদি 100 মার্কের পরীক্ষা হয় আমি 100 মধ্যে 100 পাবো। ডাজন্ট ম্যাটার কি প্র্যাকটিক্যাল কি থিওরি, ডাজন্ট ম্যাটার। ডিনস অ্যাওয়ার্ড পেতে গেলে আসলে ওয়ান অফ ক্রাইটেরিয়া, ইটস নট ওয়ান অ্যান্ড অনলি ক্রাইটেরিয়া যে আমার 75%-এর উপরে হচ্ছে ক্লাসের অ্যাটেন্ডেন্স থাকতে হবে। আরো অনেক ক্রাইটেরিয়া আছে। বায়োলজি পড়বো, আমি মেডিকেলে চান্স পাবো, দেন আমি মেডিকেলের সিটটা ছেড়ে দিব, দিয়ে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হব। বাট এই পডকাস্টটা যখন চলছে তখন অলরেডি 1000 এনরোলমেন্ট হয়ে গিয়েছে। আমাকে যখনই কেউ বলতো যে হ্যাঁ তুমি তো এর থেকে আসো, তুমি কার মতো হতে চাও, তো আমি আসলে যাকে দেখে বড় হয়েছি বা যার কাছ থেকে আমি সবকিছু শিখেছি সেটা হচ্ছে মুনজেরিন আপু। হ্যালো এভরিওয়ান, ন্যানোকাস্টের সেকেন্ড এপিসোডে সবাইকে স্বাগতম। আজকে আমাদের সাথে যিনি আছেন তিনি 2021 সাল থেকে তোমাদেরকে বায়োলজি পড়াচ্ছেন, এবং শুধু পড়াচ্ছেনই না, তিনি তোমাদের বড় আপুর মতো গাইড করে যাচ্ছেন। তন্দ্রা আপু, আসসালামু আলাইকুম। তন্দ্রা আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আছি আলহামদুলিল্লাহ। আপু আপনাকে পডকাস্টে আনতে পারে আমরা অনেক এক্সাইটেড, আশা করি স্টুডেন্টরাও এক্সাইটেড হবে। আমরা যেটাতে শুরু করতে চাচ্ছি আপনার একদম শুরু থেকে, স্টুডেন্ট লাইফ থেকে, যদি আপনি একটু বলতেন। আচ্ছা, স্টুডেন্টরা তো সাধারণত জানে যে আমার রেজাল্ট অলওয়েজ ভালো, তো স্বাভাবিকভাবে স্টুডেন্টরা বা আমার কলিগরা, মানে যারা আমাকে সবাই চেনে, সবাই এভাবে ভেবে নেয় যে আমি পিচ্চিকাল থেকে অনেক বেশি পড়াশোনা করছি। সবাই ভাবে, হ্যাঁ এক্স্যাক্টলি, যে আমি অনেক পড়াশোনা করছি, পড়াশোনা ছাড়া আমার লাইফে কিচ্ছু ছিল না, সবাই এভাবে ভাবে। বাট পড়াশোনা যদি আমার লাইফের 50%ও বলবো না, আমার লাইফের পড়াশোনা যদি 30% হয়, 70% আমার লাইফের অনেক কিছু ছিল যেটা অনেকেই জানে না। আমি একদম খুব ছোটবেলা থেকে পড়াশোনা, তো স্কুলে গেছি, পড়াশোনা করছি, এগুলো তো করছি, বাট আমি হচ্ছে মাদ্রাসায়ও পড়ছি। আমি ওইখানে কোরআন শরীফ পড়া শিখছি শুরুতে, একদম বাবা ভর্তি করে দিয়েছিল আমি একদম যখন ছোট, তখন ওখানেই আমি কোরআন শরীফ পড়া একদম স্টার্ট করি, এবং আরবি লেখা পড়া সব আমি ওইখানে শিখছি। ওইখানেও আবার আমি ফার্স্ট ছিলাম, অবশ্য মাদ্রাসা থেকে ফার্স্ট হয়ে বেরোইছিলাম। এছাড়াও মানে আই এম মিক্সচার অফ এভরিথিং আমার কাছে মনে হয়, কারণ আমি একমাত্র গান ছাড়া আমি সবকিছুই শিখছি। আসলে নাচও শিখছেন? এক্স্যাক্টলি, আমার এটার প্রতি অনেক ফ্যাসিনেশন ছিল যে আমি একবার স্টেজে উঠে নাচ করব। সো আমি একদম পিচ্চিকালে, যখন আমি ক্লাস 1-2-তে পড়ি, এরকম টাইমে আমি একবার শিশু একাডেমিতে আমি নাচ শিখতাম, দেন আমি ওইখানে স্টেজ পারফরমেন্স করি। এছাড়া আমার লাইফের অবিচ্ছেদ্য অংশ হিসেবে 2টো জিনিস ছিল, একটা হচ্ছে আবৃত্তি আর আরেকটা হচ্ছে ড্রয়িং। ইভেন স্টুডেন্টরা এটাও জানে না যে আমার হচ্ছে প্রায় 60+
কো কারিকুলার সার্টিফিকেটস আছে 60 প্লাস। 60+। হ্যাঁ, 60টার বেশি আমার মানে পড়াশোনা ছাড়া আর কি এগুলো আমার হচ্ছে সার্টিফিকেটস আছে। এবং মাশাআল্লাহ। যেটা আসলে আমি ইভেন আমি পদ্মকুড়িতেও টপ 10 এর মধ্যে ছিলাম, আমি বিটিভিতেও হচ্ছে প্রোগ্রাম করছি, অনেক পিচ্চিকালে আমাকে টিভিতে দেখাইছে। আসলে আমি বিটিভি রামপুরাতে গিয়ে একদম ফর দ্য ফার্স্ট টাইম আমি আসলে ঢাকাতে আসি বিটিভিতে প্রোগ্রাম করার জন্য, এটাও অনেকে জানে না। সো পড়াশোনা ছাড়াও আমার লাইফে এগুলো সবসময় ছিল। পাশাপাশি আমার আম্মু অনেক বেশি ফোকাস করতো আমার হচ্ছে হ্যান্ড রাইটিং এর উপরে, মানে দাগের একটু 19-20 হলে আমার আম্মু যা শুরু করে দিত যে এরকম করা যাবে না, ওরকম করা যাবে না। আর আমার মানে আমি আমার আব্বু আম্মুর হচ্ছে সিঙ্গেল চাইল্ড, মানে আমার কোনো ভাই বোন নাই। তো ছোটবেলা থেকে আমি আসলে খুব একাকিত্বের মতো বড় হয়েছি, মানে আমার খেলার সঙ্গী ছিল না, আমি সবসময় নিজের খেলনা নিয়ে খেলতাম। তো আমার টাইম পাস করার জন্য তো আসলে কিছু করতে হবে। তো আমার বাবা আসলে অনেক শৌখিন প্রকৃতির মানুষ, তার আমাকে নিয়ে শখের শেষ নাই। তো সে আসলে এই জন্য কোনো কিছু বাদ রাখে নাই যেটা হচ্ছে আমাকে দিয়ে করানো যায়। জাস্ট আমি স্পোর্টসে কখনো ভালো ছিলাম না, আমি একটু শারীরিকভাবে উইক টাইপ অফ মানুষ। তো স্পোর্টস ছাড়া বাদ বাকি আসলে সব কিছুই করেছি। ইভেন আমি যখন ঢাকায় আসি, যখন আমি অনার্সে ভর্তি হই, তখন আমি ছায়ানটেও গান শিখতে ভর্তি হয়েছি, বাট গিটার শিখেছি আমি, বাট ছায়ানটে আসলে কন্টিনিউ করতে পারিনি, কারণ তখন অ্যাট এ টাইম আমার লাইফে আসলে অনেক কিছু, মানে পড়াশোনা, আমার এডটেক সব কিছু চলতেছে, আবার অ্যাট এ টাইম আমি ঢাকাতে নতুন এনভায়রনমেন্টে অ্যাডজাস্ট করতেছি। এই সকল কিছুর কারণে আসলে আমি শুধু গানটা শিখতে পারি নাই, বাদ বাকি আলহামদুলিল্লাহ আমি হচ্ছে সব কিছুই শিখেছি। তো আমি স্টুডেন্টদেরকে এটা বলবো যে আজকে যে এই যে আমি যে কথা বলতেছি তোমাদের সামনে, এই কথা বলার অনেক বড় একটা অংশ আমার ছোটবেলার এই কো কারিকুলার অ্যাক্টিভিটিস থেকে হচ্ছে আসছে। মানে আমি অনেক পিচ্চিকাল থেকেই স্টেজে উঠে মাইক নিয়ে কথা বলি, অনেক পিচ্চিকাল থেকে, ঠিক আছে? তো এইটা আমরা মনে করি যে খালি পড়াশোনা করতে হবে এরকমটা না, লাইফে এগুলো অবশ্যই থাকা উচিত। ইভেন আমি যেগুলো লাইফে বাদ দিয়ে এসেছি, যেরকম আমার ক্যারাতে শেখার ইচ্ছা ছিল, সুইমিং শেখার ইচ্ছা ছিল, আমি ফিল করি যে ওগুলো আমি কেন শিখতে পারি নাই। সাইকেলিং শেখার ইচ্ছা ছিল, এগুলো আমি কেন শিখি নাই, এখনো শিখতে পারেন এটা তো। বাট এখন তো স্বাভাবিক এতটা সময় করে ওঠা হয় না। পিচ্চিকালে তো এগুলোতে, আর পিচ্চিকালে কি হয়, এগুলো শেখাটা অনেক ইজিয়ার হয়, অনেক ইজিয়ার হয়। এখন অনেক কর্মব্যস্ততা চলে আসছে, এখন রেসপন্সিবিলিটিস অনেক বেড়ে গেছে, আলাদা করে সময় দেওয়াটা হয় না। সো পিচ্চিকাল থেকে আমি এমন একটা মানুষ ছিলাম যে আমি এগুলো সব শিখতাম। আর প্লাস হচ্ছে পড়াশোনার ব্যাপারটা যদি বলি, আমার আম্মু আসলে পড়াশোনার ব্যাপারে নো কম্প্রোমাইজ। আমার বাবা সবসময় আমাকে এগুলোর দিকে ফোর্স করছে যে করো, বা সে খুব আগ্রহ নিয়ে এগুলা করতো। ইভেন আমার বাবা হচ্ছে আমার বিশাল বড় 2টা অ্যালবাম আছে, যেটাতে একটা সার্টিফিকেট, দেন ওই সার্টিফিকেট আমি কোথায় পাইছি সেটার হচ্ছে ছবি, এইভাবে হচ্ছে মানে একদম সে সুন্দর করে সাজায় রাখছে। আর আমার আম্মু না পড়াশোনা করা যাবে না। ইভেন এই যে আমি যে বললাম আমি পদ্মগুড়িতে টপ 10 এর মধ্যে গিয়েছিলাম, পরে ওখান থেকে একটা কল আসছিল যে আমাকে 3 মাস হচ্ছে ঢাকায় থাকতে হবে, কারণ ওদের বিভিন্ন অডিশন রাউন্ড সেগুলো হবে। তো তখন পিএসসি পরীক্ষা সামনে, 2010 সালের কথা। আমার আম্মু বলছে যে না, পরীক্ষা আগে, হ্যাঁ এইগুলো করা যাবে না। সো ওইখান থেকে আমার ওইটাও হচ্ছে কাট ডাউন হয়ে যায় আর কি। সো এই তো আমার এটাই ছিল স্কুল লাইফ। আপু, আপনার কলেজ লাইফের কোনো গল্প, কোনো ইনসিডেন্ট নিয়ে যদি কথা বলতে। আচ্ছা, কলেজ লাইফের ব্যাপারটা আমি আগে ক্লিয়ার করি। আমি যেহেতু মানে শুরুতেই বললাম যে আমার ছায়ানটের ব্যাপার একটা ছিল, আমি বিতর্ক করি নাই বাই দ্য ওয়ে। তো আমার মনে হচ্ছিল যে আমি যখন 9-10 কমপ্লিট করছি, আমার কাছে মনে হয়েছে আমি ঢাকায় আসবো, আমি ছায়ানটে ভর্তি হব, আমি আরো বেটার জায়গায় ড্রয়িং করা শিখবো। মানে এই কো কারিকুলারের জন্যই, মানে এইগুলো করার প্রতি আমার আগ্রহটা অনেক বেশি ছিল। তো আমার টার্গেটই ছিল আমি ঢাকার কলেজগুলোতে পড়বো, ঢাকায় আসব এবং এখানে আমি অপরচুনিটিসগুলো এক্সপ্লোর করব। কিন্তু দিন শেষে দেখা গেল আমার আব্বুর যেহেতু ওই যে সেম, আমি হচ্ছে সিঙ্গেল চাইল্ড, তো আব্বু বললো কি যে না, তোমার এখন ঢাকায় যেতে হবে না, কলেজ লাইফে ঢাকায় যাওয়ার প্রয়োজন নাই, তুমি কুষ্টিয়াতেই পড়াশোনা করো। ইভেন এটা বলে আব্বু আমাকে হলি ক্রসে পরীক্ষায় দিতে দেয় নাই। যদিও আমাদের সময় সিস্টেম এমন ছিল যে কেউ যদি 5টা কলেজের চয়েস দেয়, সে 5টা কলেজই আসলে পেয়ে যাবে। তো আমার একটা কুষ্টিয়ার কলেজ দেওয়া ছিল, কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ, বাট বাকি 5টাই ঢাকার সবচেয়ে বেস্ট কলেজ। রাজুকের কথা বলি, আদমজি ক্যান্টনমেন্ট, মতিঝিল, ভিকারুননিসা, এগুলো হচ্ছে চয়েসে দেওয়া ছিল। তো আমার সবগুলো চলে আসছে। আমার মনে হয় আমার লাইফের ওইটা একটা ছোট্ট ভুল ডিসিশন ছিল যে আমি কেন দিতে গেছিলাম 5টা কলেজ চয়েস। কারণ তারপর থেকে আমার মেন্টালিটিটা এমন হয়ে গিয়েছিল যে আমি তো কুষ্টিয়ায় পড়বো না, আমাকে তো কুষ্টিয়ায় জোর করে পড়ানো হচ্ছে।
এবং সেই রাগ গোসা থেকে আমি ঠিকমতো কলেজে যাইতাম না। সো এই কারণে আমার কলেজে আসলে কোনো ফ্রেন্ড সার্কেল বিল্ড আপ হয় নাই। মোর ওভার কলেজের টিচারদের কাছে পড়তে গেলেও যে একটা সুন্দর এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়, আমি আবার সেখানেও যেতাম না। সেম কাহিনী যে আমার রাগ, মানে আমি যে নিজের ক্ষতি করতেছি এটা আমি মানে তখন আমার রিয়েলাইজেশন হয় নাই। আমি কন্টিনিউয়াসলি এটা করে গেছি। আমি যেদিনই কলেজে একটু যাইতাম টিচার আমাকে দাঁড় করায় বলতো কি যে এই তুমি কলেজে আসো না কেন, এরকম বলতো, তোমাকে কিন্তু প্র্যাকটিক্যালে ফেল করাই দিব। অ্যান্ড ইয়েস, লাস্টে এই ঘটনাই ঘটে। আমার হচ্ছে ইয়ার ফাইনালে প্র্যাকটিক্যালে ফেল আসে অ্যান্ড বায়োলজিতে আসে সেটা। তো হচ্ছে এরপরে আমার টেস্টেও ফেল আসে, সেটা 2টা সাবজেক্টে আসে। এখন স্টুডেন্টরা বলবে যে আপু আপনি তো টেস্টে ফেল করছেন, করে আপনি আজকে এত দূর পড়াশোনা করে ফেলছেন। সো আসলে টেস্টে অনেকেই ফেল করে, এটা একটা খুব কমন সিনারিও। এখন হয়তো নিয়মটা কড়াকড়ি হয়েছে, আমাদের সময় আজ থেকে অনেক বছর আগেকার কথা, এত নিয়ম কড়াকড়ি ছিল না। তো আমাদের কলেজ একটা জরিমানা করে পরীক্ষা দেওয়ার সুযোগ হচ্ছে দিয়ে দেয়, এবং টিচাররাও আসলে জানে যে মানে কি অবস্থা। তবে হ্যাঁ, যেহেতু আমি ফার্স্ট ইয়ারে পড়াশোনা করি নাই, আমার হিউজ লেভেল অফ হচ্ছে পাগল পান করতে হয়েছে। সেকেন্ড ইয়ারেও আমি পড়াশোনা করি নাই বলতে গেলে। একদম টেস্টের 2-4 মাস আগে আমি রিয়েলাইজ করি যে আমি যেই কুষ্টিয়া থেকে বের হওয়ার জন্য এত রাগ টাক করে পড়াশোনা করছি না। তো আমার আম্মু একদিন হঠাৎ করে বলে যে তুমি যদি আবারও চান্স না পাও, তোমাকে তো এই সরকারি কলেজেই অনার্সটা করতে হবে, অথবা হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটিতে পড়তে হবে, কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি। তখন আমার জাস্ট মাথা গরম হয়ে যায়, কি আমি আবার কুষ্টিয়াতে থাকবো? আমি তো থাকবো না, আমি তো ঢাকায় চলে যাব। দেন ওইটাই ওয়ান অ্যান্ড অনলি মোটিভেশন যে আমাকে এখান থেকে বের হতে হবে। অ্যান্ড তারপর থেকে যে আমি পড়াশোনা শুরু করি, আমার কোনো দিন ছিল না, রাত ছিল না। বাট পড়াশোনা যখন শুরু করলাম দেখলাম যে একটার পর একটা ঝামেলা আসে। যেরকম আমার কোল্ড অ্যালার্জি আছে, শীতকাল আসলো, কোল্ড অ্যালার্জি সমস্যা হলো। পড়তে যাচ্ছি, সায়েন্সের তো নিজে নিজে পড়া অনেক ডিফিকাল্ট। সো সোর্সিং করা সমস্যা হচ্ছে, একটা টিচার বাসায় নিচ্ছি, মন মতো হচ্ছে না। সব রকম ব্যারিয়ার আমাকে ফেস করতে হয়েছে। বাট সব কিছুর মাঝে মানে মাথায় যে জিনিসটা একদম পাকাপোক্তভাবে ছিল, আমাকে কুষ্টিয়া থেকে তো বেরোতেই হবে, হ্যাঁ ঢাকায় আমাকে যেতেই হবে। সো এই কারণে আমি সব রকম ব্যারিয়ার নিজে নিজে উপেক্ষা করছি। লাইক পড়া আমি বুঝছি না, এই বই থেকে বুঝছি না, আমি ওই ফেলাই দিছি, অন্য একটা বই কিনে নিয়ে আসিনি, ওটা পড়া শুরু করছি। বা এটা ওই বই থেকেও বুঝছি না, আমি হচ্ছে গুগলে সার্চ দিছি যে এটা কিভাবে পড়া যায়। তখন এডটেকের টিচাররা থাকলে মনে হয় এডটেকের টিচাররা বলতে তখন আমার হচ্ছে অন্যরকম পাঠশালা এবং 10 মিনিট স্কুলের ভিডিওস, এইগুলারই একমাত্র অবলম্বন ছিল। বাট এগুলো আমাকে অনেক বেশি হেল্প করছে। মানে আমার মতো স্টুডেন্ট যারা হচ্ছে একটা ভালো কিছু করতে চায় কিন্তু টিচার ওরকম ভালো পাচ্ছে না, তাদের জন্য এই অনলাইনটা একটা হিউজ লেভেলের আশীর্বাদ। তো ওই সময়ে যখন এত কোয়ালিটিফুল কন্টেন্ট হয়তো ছিল না, বা কন্টেন্টই ছিল না বলতে গেলে, ওই সময়েও আমি ফিল করছি যে আমি নিজে অনলাইনে পড়াশোনা করে আমি অনেকটা শিখতে পারছি। আর আমার চেষ্টাটা ছিল, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, যে আমার পরে চেষ্টাটা অন্য লেভেলের ছিল। এবং আলহামদুলিল্লাহ এটার কারণে আমি হচ্ছে পরে এইচএসসি পরীক্ষা দিই। আমাদের সময় এইচএসসি হচ্ছে অভিন্ন কোশ্চিনে পরীক্ষা হয় 2018 সালে, এবং 2018 সালে যারা যারা পরীক্ষা দিছে তারা এটা জানবে যে আমাদের সময়ে খুবই কম সংখ্যক স্টুডেন্ট A+ পাই, এবং সেখান থেকে আমি গোল্ডেন পেয়ে এসেছি এবং স্কলারশিপ পেয়ে এসেছি আলহামদুলিল্লাহ। বুয়েটে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগও অনেক কম সংখ্যক স্টুডেন্ট পাই, মাত্র 10,000। আমি আলহামদুলিল্লাহ ওর মধ্যেও ছিলাম, 10,000-এর মধ্যে ছিলাম যে আমি পরীক্ষা দিতে পেরেছি। বাট আমি দেই নাই পরীক্ষা, সেটা পরে আমি বলবো হয়তো। সো এই পুরো জার্নিটা হচ্ছে মানে যেটাই হয়েছে আমার জন্য অনেক একটা বড় হচ্ছে শিক্ষা। এবং ওখানের পর থেকে আমি রিয়েলাইজ করি যে রাগ আসলে মানে আমরা মনে করি অনেক, মানে আমার নিজেকেই অনেক বেশি হচ্ছে ক্ষতি করে। এবং এই রাগ তো আসলে আমি এইচএসসি না, আমি অ্যাডমিশন পর্যন্ত টেনে নিয়ে গেছি এই রাগ। সো আমি তারপর আসলে বুঝতে পারছি যে না, এটা করা আমার উচিত হয় না, বেশ প্যারা খাইতে হয়েছে। আচ্ছা আপু, আমরা শুনলাম আপনার হচ্ছে প্রায় 60+ সার্টিফিকেটস মানে কো-কারিকুলামে আছে। এদের মধ্যে সবথেকে বেস্ট আপনার হবি হিসেবে কোনটা ছিল? আচ্ছা, এটা হচ্ছে করতে ভালো লাগতো। মানে এই যে আবৃত্তি বলি, আর্ট বলি, এগুলো করতে ভালো লাগতো। এগুলো হবির লিস্টে কখনো পড়তো না।
আমি যখন অনেক ছোট তখন আমার একটাই মেন হবি ছিল, সেটা হচ্ছে ঘোরাঘুরি করা। আমার বাবার যেহেতু বাইক ছিল, আমি ছোটবেলা থেকে বাইকে উঠেই বড়, এরকম ব্যাপার। তো আমার বাইকে উঠতে ঘুরতে এটা আমার একটা প্রিয় শখের জায়গা ছিল। আস্তে আস্তে আমি যখন বড় হলাম, বিশেষ করে করোনার যে টাইমটা, আমার আম্মু আমাকে বলছিল যে হচ্ছে তুই তো বিয়ে করতে চাস, হচ্ছে তুই তো রান্নাই পারিস না, এই কথাটা বলছিল। তো তখন যেহেতু করোনার মধ্যে বাসায় বসে আছি, তো তখন আমি ইউটিউব দেখে ডিফারেন্ট টাইপস অফ রান্না এক্সপ্লোর করি। অ্যান্ড দেন আমার প্রিয় হবি এখন পর্যন্ত হচ্ছে কুকিং। আমার রান্না করতে অনেক ভালো লাগে, বাট ভাত রুটি না। ভাত রুটি ভালো লাগে না, ওগুলো আমার খেতেও ভালো লাগে না। হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ কুইজিন আমার ট্রাই করতে খুব ভালো লাগে। সো এটাই আমার প্রিয় হবি, কুকিং। নাইস। আমারও আসলে মানে কুকিংটা খুব ফেভারিট। আমার অ্যাজ এ ছেলে, মানে আমি জানি না এটা ইয়ে নাকি, তো অ্যাজ এ ছেলে আমার কুকিংটাও খুব পছন্দ। আমার কুকিং করতে, কাটাকাটি করতে, মানে মেনলি কাটাকাটি করতে খুব ভালো লাগে। আপু, আপনার অ্যাডমিশন, আপনি যে বললেন যে বুয়েটের চান্স পাওয়া, মানে বুয়েটে পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়ার পরে হচ্ছে আপনি হচ্ছে বুয়েটে পরীক্ষা দেন নাই, এই গল্পটা একটু যদি স্টুডেন্টদের সাথে শেয়ার করতেন। আচ্ছা, আমার অ্যাডমিশন জার্নিটা হচ্ছে ইমেন্স লেভেল অফ ভুলে ভরা একটা জার্নি। আমার অ্যাডমিশন জার্নির সময় আমি যে আজকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে বের হয়েছি, এটার হোল ক্রেডিট যাই হচ্ছে আমি এইচএসসিতে আমি পড়াশোনা করছিলাম। আমি অ্যাডমিশন টাইমে পড়াশোনা করতেই পারি নাই। প্রথমত আমি এইচএসসি শেষ হওয়ার পরে ঢাকায় স্বাভাবিকভাবে আব্বু হচ্ছে ভর্তি করাই দিছে। তো আমি বাবাকে বলছিলাম যে তুমি 2 দিন হচ্ছে ঢাকায় থাকো, আমাকে একটু অ্যাডজাস্ট করাই দিয়ে চলে যাও। তো আমার ফুপুর বাসায় বাবা রেখে বলছিল যে তুমি থাকো, আমি লাগলে আবার চলে আসবো। তো বাবাও গেছে, আমিও বাবার পিস চলে গেছি কুষ্টিয়াতে। মানে আমি থাকবো না এখানে, আমার ভালো লাগছে না, আমি চলে গেছি। তারপরে আমার এগেন ভুল ডিসিশন, আমি যে কুষ্টিয়ায় গিয়েও কোনো কোচিংয়ে ভর্তি হব, ওই সময় আমাদের মানে শহরে ফর দ্য ফার্স্ট টাইম হচ্ছে উদ্ভাস আসে। আমি ওই সময়েও হচ্ছে ওখানে গিয়েও কোথাও পড়ি নাই, যার ফলে সবচেয়ে বড় ঝামেলা যেটা হয়েছে, আমি যখন অ্যাডমিশনে মানে কোশ্চিন দাগাতে বসছি, আমার টাইম ম্যানেজমেন্টে খুবই গড়বড় হয়ে গেছে। মানে এইটা যে এত বড় একটা ভুল ডিসিশন যে আমি অ্যাডমিশনের সময় কোচিং করা বলি বা পরীক্ষা দেওয়া বলি, এই হ্যাবিটটা যে আমার ছিল না, এটাতে একটা বড় ধরনের মানে আমি ব্যাড বাস খাইছি, এটা একটা গেল। আর টার্গেট নেওয়ার কথা যদি বলি, আমাকে অনেকেই বলে যে আমি বায়োলজি পড়াই, বায়োলজি পড়ছি, বাট কেন আমি হচ্ছে মানে ডাক্তারদের কাছ থেকে সবাই বায়োলজি পড়তে পছন্দ করে, কারণ সবাই মনে করে যে ডাক্তাররা যদি বায়োলজি পড়ায়, সে যেহেতু মেডিকেলে চান্স পাইছে, তাহলে তার কাছে পড়লে আমিও মেডিকেলে চান্স পাবো, এরকম একটা ভাইব থাকে। তো এখানে আমি বলি, আমার দাদা কিন্তু হচ্ছে বুয়েটে পড়াশোনা করছিলেন, আমার একটা চাচা পর্যন্ত বুয়েটে পড়াশোনা করছেন। তো ফ্যামিলি সবার ডে 1 থেকে ইয়ে ছিল যে আমি বুয়েটেই পড়াশোনা করবো, এটা তো বলা লাগবে না, যেহেতু একদম পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি সবগুলোতে আমি স্কলারশিপ পেয়ে আসছি। পিএসসিতে ইভেন আমি আমার ডিস্ট্রিক্টে 2nd ছিলাম। তো এরকম যেহেতু হয়ে আসছে, সবার খুব মানে এটা চিন্তাই করারই সবাই প্রয়োজন মনে করে নাই। বাট আমি যখন ওই যে বললাম না, আমি একা একা পড়াশোনা করতাম এইচএসসিতে, তখন আস্তে আস্তে আমি সব কিছু একা একা এক্সপ্লোর করছি। অর্থাৎ ঢাবিতে কোন কোন সাবজেক্ট আছে, কোন সাবজেক্টে কিভাবে চান্স পাওয়া যায়, সব কিছু। আমি ইভেন কৃষি কোনো কিছু আমি বাদ দিই না, ডেন্টাল সব কিছু আমি এক্সপ্লোর করছি। করার পরে আমার কেন জানি এটা মনে হয়েছে যে বুয়েটের যে ব্যাপারটা, আমি ইন্টারের শুরুতে প্রোগ্রামিং করা স্টার্ট করছিলাম, তো আমার মনে হয়েছে আমার কাছে প্রোগ্রামিং ভালো লাগছে না। তারপরে ফিজিক্স আমার ভালো লাগার এক সাবজেক্ট না, সো আমার ওই যে ট্রিপলি যেটা তড়িৎ, এটাও ভালো লাগছে না। তো ওই জায়গা থেকে আসলে আমি হচ্ছে বুয়েটের ইন্টেনশনটা বাদ দিয়ে দিই যে না, আমার বুয়েটে আসলে ভালো লাগতেছে না। আর ডাক্তারের যে ব্যাপারটা, আলহামদুলিল্লাহ বলবো যে আমি খুব মানে মানে কলেজ লাইফে এই জিনিসটা রিয়েলাইজ করতে পার্টিকুলারলি সক্ষম হই যে ডাক্তার জাস্ট হব যে আমাকে সবাই বলবে যে আমি ডাক্তার, এই ব্যাপারটা আমার মধ্যে গ্রো আপ হয়ে গেছিল যে আমার কারোর বলা দিয়ে যায় আসে না, এবং ডাক্তার হলে সার্টেন লেভেল অফ স্যাক্রিফাইস করতে হয়, কারণ এটা হচ্ছে একটা মানে এটা একটা দায়িত্বের জায়গা। এই জিনিসটা আমার বোঝার ক্ষমতা হয়ে গেছিল। এবং ওই যে আমি বললাম যে আমি সবাই আমাকে মনে করে আমি আসলে অনেক পড়ুয়া, আমার আসলে অল্প পড়ে হয়ে যায় আলহামদুলিল্লাহ। আমার মানে মেমোরিতে তাড়াতাড়ি পড়াশোনা ক্যাপচার হয়ে যায় ছোটবেলা থেকে, কারণ আমি স্মার্ট টেকনিক ফলো করে পড়তাম সবসময়। তো আমি জানি যে আমার পড়তে আসলে অতটাও ভালো লাগে না,
আমি ঘুরে বেড়াবো, আমি উন্মুক্ত হব, আমি স্বাধীন হব। তো আমি রিয়েলাইজ করি যে ইউনিভার্সিটিতে কম্পারেটিভলি অ্যাটলিস্ট আমার ইঞ্জিনিয়ারিং এবং হচ্ছে মেডিকেলের থেকে প্রেশার কম। মেডিকেলের থেকে তো অবভিয়াসলি প্রেশার কম, এটা আমরা সবাই স্বীকার করবো। আমার কাছে তখন এটাও মনে হয়েছে যে বুয়েটে পড়লে ওখান থেকেও আমার প্রেশার হচ্ছে ঢাকা ভার্সিটিতে কম হবে, এবং সেই কারণে আমি পার্টিকুলারলি ঢাকা ভার্সিটিতেই হচ্ছে টার্গেট নেই। আর আমি তো আগেই বললাম যে আমি আসলে কোচিং করি নাই, আমি জাস্ট কোচিং এ 2 দিনের জন্য ভর্তি হয়েছিলাম, এবং সেটাও ভার্সিটি কোচিংই ছিল, সেটা কোনো মেডিকেল বা বুয়েট কোচিং ছিল না। আর আমার আব্বু আম্মু সবসময় একটা জিনিস দেখে দেখে অভ্যস্ত যে আমি যে কোনো একটা পরীক্ষা দিব, প্রিপারেশন যেমনই হোক পরীক্ষাটা ভালো হয়ে যায়। এটা আমার আব্বু আম্মু সবসময় দেখে দেখে অভ্যস্ত। তো তারা ধরে নিছে যে আমাকে বুয়েটে পরীক্ষা দিতে বসাই দিবে, আমি হচ্ছে চান্স পাই যাব। এবং যেদিন বুয়েটের পরীক্ষার আগের দিন, মানে আমি রুম দরজা লাগাই দিছি, রুমের বাহিরে, মানে আমি রুমের ভেতরে আমি দরজা লাগাই দিছি, আমি কথা বলবো না কারোর সাথে। কেন? ওই যে আমার রাগ, তোমার কথা আমি এখন কেন শুনবো, তুমি তো আমাকে হচ্ছে ঢাকার কলেজে পড়াইলা না। দরজা ভেঙে ফেলতেছে, আমাকে তাও তো ঢাকায় নিয়ে যেতে পারবে না। আমি একটা জিনিস নিয়ে অনেক আফসোস করি, বুয়েটের মতো একটা জায়গাতে যেখানে 10,000 জন পরীক্ষা দিচ্ছে, ওই সময় আমাদের কিন্তু প্রিলি সিস্টেমও ছিল না, ডাইরেক্ট রিটেন দিতে হবে। ওখানে সবার অনেকে পরীক্ষায় দিতে পারে না, কারণ অনেকে ড্রিম থাকে, এইচএসসি রেজাল্ট খারাপ হওয়ার কারণে পরীক্ষা দিতে পারে না, সুযোগই থাকে না। হ্যাঁ, সো আমি অনেক আফসোস করি। আমার বাবা আসলে অ্যাডমিট কার্ডটাও তুলে আনছিল, বাট আমি হচ্ছে একটা সুযোগ নষ্ট করছি, সিট নষ্ট করছি বলবো না, বাট আমি একটা সুযোগ নষ্ট করছি, এবং এটা আমার কাছে মানে আমার অনেক ইন্টারনাল এটার রিগ্রেট যে আমি একজনের সুযোগ হচ্ছে নষ্ট করছি। কারণ আমি পরীক্ষা আসলে দিব না, আমার দেওয়ার ইচ্ছা ছিল না, কোনোটাই হয়েছিল না। আর ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা যখন আমি দিতে বসছি, তখনও সেম, ওই যে বললাম যে কোচিং টোচিং যেহেতু করি নাই, খুবই গড়বড় করছি। আর আমার আব্বু আম্মু আসলে আমার উপর কোনো কিছু প্রেশার ক্রিয়েট করতো না যে তুমি হচ্ছে বুয়েট দাও, মেডিকেল দাও। আমার আম্মু জাস্ট ওই দেওয়ালের কোনায় গিয়ে বলবে যে একটু মেডিকেল ফ্যামিলিতে হচ্ছে কেউ মেডিকেল ডাক্তার ওরকম তো নাই, আমাদের আছে দূরের রিলেটিভ আছে, কাছের রিলেটিভ তো নাই, তুমি হও, একটু দূরে গিয়ে বলবে, তাও কাছে এসে বলবে না। তবে আলহামদুলিল্লাহ, এই যে আমি যেহেতু ছোটবেলা থেকে ভালো স্টুডেন্ট ছিলাম, এবং পরে যখন আমি ইউনিভার্সিটিতে উঠলাম, আমার গায়ে লেগে গেল আমি নাকি খারাপ স্টুডেন্ট। কেন? কারণ আমি তো বুয়েট মেডিকেলে পড়ি নাই। এমনও অনেকে আমি বলতে শুনছি যে হ্যাঁ আমার মেয়ে তো ওই সব বোটানি টোটানিতে চান্স পাইছিল, বাট ভর্তি করি নাই আমরা, কারণ ওইটা একটা পড়ার সাবজেক্ট নাকি। এই জিনিসটা আমাকে ইমেন্স লেভেলে ট্রিগার করে যে আমি এতবার লাইফে নিজেকে প্রমাণ করছি, তোমরা আমাকে আজকে খারাপ স্টুডেন্ট বলতেছো। দেন ওইখান থেকে আমার জিদ হয়ে যায়। আমি ডিপার্টমেন্টে যাওয়ার পর কিন্তু শুনি যে আমার থিওরিটিক্যাল সাবজেক্ট, আমার তো সাবজেক্ট না, মানে ম্যাথমেটিক্যাল সাবজেক্ট না যে আমি লিখবো আমাকে ঠাস ঠাস মার্ক দিয়ে দিবে। তো আমার ডিপার্টমেন্টে 4 পাওয়া মানে যাই, এটা অনেকটা অবাস্তব টাইপ অফ, টিচাররাও ধরে নেয় যেটা তো আসলে সম্ভব না। বাট আমার টার্গেট ছিল না যে আমি 4 পাবো, আমার টার্গেট ছিল যে যদি 100 মার্কের পরীক্ষা হয় আমি 100 মধ্যে 100 পাবো, ডাজেন্ট ম্যাটার কি প্র্যাকটিক্যাল কি থিওরি, ডাজেন্ট ম্যাটার, আমি 100তে 100 পাবোই। এই টার্গেট নিয়ে যেহেতু আমি আগাইছিলাম, সো এই কারণেই আমি ফার্স্ট ইয়ারে 4 পেয়ে গেছি। সো এগেন আই প্রুভড। সো আমার আব্বু আম্মু তখন খুশি যে দরকার নাই, মেয়ে যে হচ্ছে মেডিকেলে পড়ে নাই বা বুয়েটে পড়ে নাই, দরকার নাই, ওর জায়গায় ওকে হচ্ছে প্রমাণ করছে। সো এই ছিল অ্যাডমিশন জার্নি। আপু হচ্ছে ডিউতে গ্রাজুয়েশন চলাকালীন হচ্ছে আপনি 10 মিনিট স্কুলে হচ্ছে চাকরি করতেন, এরপর হচ্ছে 10 মিনিট স্কুল চাকরির সাথে হচ্ছে আপনি আবার ডিনস অ্যাওয়ার্ডটাও পেলেন, মানে কেমন করে মেনটেন করছেন আপনি এই জিনিসটা? আচ্ছা, অ্যাজ আই সেড যে আমি স্কুল কলেজে অতটা বেশি স্কুল কলেজ না যাওয়া স্টুডেন্ট ছিলাম। আমাদের অনেক স্টুডেন্টরা জানা না যে ডিনস অ্যাওয়ার্ড পেতে গেলে আসলে ওয়ান অফ ক্রাইটেরিয়া, ইটস নট ওয়ান অ্যান্ড অনলি ক্রাইটেরিয়া যে আমার 75%-এর উপরে হচ্ছে ক্লাসের অ্যাটেন্ডেন্স থাকতে হবে। আরও অনেক ক্রাইটেরিয়া আছে ডিনস অ্যাওয়ার্ড পাওয়ার, এটা একটা ক্রাইটেরিয়া। আমার কাছে এই ক্রাইটেরিয়াটাই সবচেয়ে কঠিন ক্রাইটেরিয়া ছিল, কারণ সকালে উঠে ঘুম থেকে ক্লাসে যাওয়া, রেগুলার ক্লাস করা, এটা আমার জন্য ডিফিকাল্ট ছিল। বাট আমি প্রথম দিন থেকে ড্রিম করছিলাম যে না, আমাকে ডিনস অ্যাওয়ার্ডটা পাইতেই হবে। মানে আমার খুব ফ্যাসিনেটিং লাগতো ব্যাপারটা যে আমি ডিনস অ্যাওয়ার্ড পাবো, এরকম খুবই। ইভেন ঢাকা ভার্সিটির সবচেয়ে সম্মানসূচক অ্যাওয়ার্ড হচ্ছে ডিনস অ্যাওয়ার্ড আর কি। আর এটা তো 1 বছর 2 বছরের ব্যাপার না, টানা 4 বছর, করোনার কারণে সেটা আমাদের 6 বছর হয়ে গেছিল। 6 বছর ধরে আমাকে রেগুলার বেসিসে এই ক্লাসের যে পার্সেন্টেজটা, এটা হচ্ছে মেনটেন করতে হবে। আলহামদুলিল্লাহ আমার 93% অ্যাটেন্ডেন্স আসে ডিনস অ্যাওয়ার্ডের ক্ষেত্রে। আর অন্যান্য ক্রাইটেরিয়া বললাম, সেগুলোও এতটা ইজি ক্রাইটেরিয়া আসলে না। তো কিভাবে মেনটেন করছি,
এটার মেইন সূত্রটা যেটা ছিল যে কোনো একটা উইকে যখন আমি দেখতেছি যে আমার এই 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 কাজ আছে, আমি আগেই প্ল্যান করে রাখতাম যে ইভেন আমি একটা জিনিস স্টুডেন্টদেরকে বলবো, আমি কখনোই পরীক্ষার আগের রাত্রে পড়া মানুষ না। আমার আব্বু আম্মা আমাকে বলছে পরীক্ষার আগের রাতে 10টার পরে কোনো বই খোলা যাবে না, কখনো, মানে এটা নেভার, মানে নেভার। সো ইভেন আমি দেখছি অনেকে কি করে পরীক্ষা দিতে যাওয়ার আগে বই দেখে যাচ্ছে, এই করে যাচ্ছে। আমি এটা স্কুলে করি নাই, আমি এটা কলেজে করি নাই, ইউনিভার্সিটিতে তো আসলেই সবাই পরীক্ষার আগের রাত্রে পড়ে, রাইট? আমি এটা ইউনিভার্সিটিতেও করি নাই। আমি পরীক্ষা দিতে যাওয়ার আগে কখনো বই খুলবো না, এটা আমার একদম মানে সারা জীবনের একটা নীতি। সো আমি একদম শুরু থেকেই সবসময় পাংচুয়ালিটি, রেগুলারিটি অ্যান্ড রুটিন মেনটেন করতাম। বাই দ্য ওয়ে, আমি রুটিন করাতে খুব পারদর্শী, এক্সিকিউশনে হয়তো আমি উইক, বাট রুটিনে খুব পারদর্শী। সো একটা উইকে আমার ইনকোর্স থাকতে পারে, আমার ক্লাস থাকতে পারে, আমার কোনো শ্যুট থাকতে পারে, এগুলো আমার আগে থেকেই শিডিউল করা থাকতো যে আমি এই এই সময় পড়বো, আমি এই এই সময় হচ্ছে কাজ করব, এবং সেই বেসিসে আমি হচ্ছে করে গেছি। এবং আমরা না লাইফে অনেক ছোট ছোট সময় হচ্ছে নষ্ট করে ফেলাই। আমি বলবো যদি এটা করা ঠিক না, বাট হচ্ছে আমি যখন আমার হল থেকে বাইকে করে আমি যাইতাম 10 মিনিট স্কুলে হচ্ছে ক্লাস নিতে বলি, করতে বলি, আমার হাতে তখনও একটা শিট থাকতো যেটা হয়তো আমি পড়তে পড়তে যাচ্ছি। মানে আমার টাইমটা আমি অনেক বেশি ফ্রুটফুলি কাজে লাগাইছি, আমি কোনো টাইম হচ্ছে ওয়েস্ট করি নাই আমার একাডেমিক পুরো লাইফটাতে। ইভেন এটা অনেকে জানে না, শুধু তো তুমি বললা যে ডিনস অ্যাওয়ার্ড বলো বা ক্লাস বলো বা হচ্ছে 10 MS এর জব বলো, আমি কিন্তু হলে থেকে বড় হয়েছি। সো হলের লাইফ কিরকম সেটা আমরা যারা হলে থাকছি তারা জানি। এখানে বাজার তোমাকে করতে হবে, রান্না তোমাকে করতে হবে, হলের ক্যান্টিন আছে, বাট আমরা সবাই জানি যে ঢাকা ইউনিভার্সিটির ক্যান্টিনে আমরা অতটা কমফোর্টেবল না ফুড খাইতে আর কি। সো বাজার তোমাকে করতে হবে, রান্না তোমাকে করতে হবে, ওই কাপড়ও তোমাকে ধুইতে হবে, সব কিছু তোমাকে করতে হবে। সো এগুলোও করছি। পাশাপাশি আমার অনার্সের পরেই তো মাস্টার্স, তখনকার জার্নিটা আমার কাছে আরও বেশি ডিফিকাল্ট ছিল, কারণ মাস্টার্সের পরে হয়ে গেছে কি আমার ইউনিভার্সিটি একদিকে, আমার জব প্লেস একদিকে, আমার শ্বশুরবাড়ি আর একদিকে, 3 জায়গা হয়ে গেছে। পাশাপাশি আমি নতুন বিয়ে করছি, আমার ফ্যামিলিরও তো একটা এক্সপেকটেশন থাকে আমার কাছ থেকে যে বউ এটা করবে ওটা করবে। ওই সময়টা আসলে আমার জন্য বেশি ডিফিকাল্ট ছিল, কারণ আমাকে অ্যাট এ টাইম অনেক কিছু মেনটেন করতে হচ্ছে। প্লাস এতদিন যে জিনিসটা ছিল না সেটা হচ্ছে থিসিসের ঝামেলা। থিসিস করতে গেলে আমাকে BCSIR-এ যাইতে হচ্ছে, আমাকে অ্যাটমিক এনার্জিতে যাইতে হচ্ছে, ওখানে গিয়ে আমাকে ল্যাবে রিসার্চ করতে হচ্ছে, ল্যাবে কাজ করতে হচ্ছে। এইটা আরেকটা বার্ডেন ক্রিয়েট করে। সো আমি লাইফে একটা জিনিস সবসময় ফিল করছি যে তোমার যেটা মন চাবে তুমি সেটাই করবা, তাহলে তুমি সেটাতে সাকসেসফুল হবা। বাট ফ্যামিলির সাপোর্ট ইজ এ হিউজ সাপোর্ট। মানে ফ্যামিলির সাপোর্ট যার কাছে থাকে সে না অর্ধেক লড়াই ওইখানটাতেই জিতে যায়, যে আমার ফ্যামিলি হচ্ছে আমাকে সাপোর্ট করছে। সো এই দিক থেকে আসলে আই এম সো লাকি। আমার ফ্যামিলি আসলে পড়াশোনাকে অলওয়েজ সাপোর্ট করে, সো পড়াশোনাকে সাপোর্ট করছে। এই তো। বায়োলজি কেন? আচ্ছা আচ্ছা, ওয়াই বায়োলজি মানে? আচ্ছা, এইটার সূত্রপাতটাও একটা ভুল দিয়ে হয়। আমার আসলে কেমিস্ট্রি ভালো লাগতো ইন্টারে, আমার কখনো বায়োলজি ভালো লাগতো না, নেভার এভার। বাট আমি জানতাম যে যদি আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই কেমিস্ট্রি রিলেটেড কোনো সাবজেক্ট নিয়ে, আমাকে সবাই এই কথাটা শোনাবে যে তুমি তো মেডিকেলে চান্স পাও নাই। এই জায়গাটাতে আমি হচ্ছে চিন্তা করছিলাম যে আমি মানে বায়োলজি পড়ব, আমি মেডিকেলে চান্স পাবো, দেন আমি মেডিকেলের সিটটা ছেড়ে দিব, দিয়ে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হব। বাট ওই যে বললাম আমার অ্যাডমিশন জার্নিটা তো অনেক ডাউনের মধ্যে দিয়ে গেছে। আমি তো পড়াটা শুরু করছি বায়োলজি দিয়ে, বাট আমি তো শুধু বায়োলজি পড়ে মেডিকেলে চান্স পাবো না, আমাকে তো আরো কিছু পড়তে হবে। সো ওই জায়গাটাতে ঝামেলা হয়ে গেছে। আমি পড়ছি বেশি করে বায়োলজি আর কেমিস্ট্রি রিলেটেড সাবজেক্ট। যখন ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছি সব বায়োকেমিস্ট্রি রিলেটেড সাবজেক্ট আমার চয়েস লিস্টে চলে আসছে, এবং আমার পজিশন অনুযায়ী তোমার
বোটানিটা আসছে। মানে আমার লিস্টে 15টা সাবজেক্ট ছিল, তার মধ্যে 7 নম্বর সাবজেক্ট ছিল বোটানি, সেটা আসছে। মানে আমার আরও 7টা সাবজেক্ট নেওয়ার অপশন ছিল, বাট আমার ভাইবা বোর্ডের টিচার সাজেস্ট করছিলেন যে তোমার বাকি 7টার থেকে এই ডিপার্টমেন্টটা হচ্ছে অনেক বেশি পুরাতন এবং সবকিছু মিলাই তুমি এটা বেস্ট তোমার জন্য, এইভাবে সাজেশন দিয়েছিলেন, সেই কারণে এটা নেওয়া হয়েছে। বায়োলজি যদি না হতো তাহলে কোনটা চুজ ছিল আসলে? কেমিস্ট্রি এনি টাইম। ইভেন বোটানির জাস্ট উপরেই কেমিস্ট্রি ছিল। আমি অনেক প্রে করতাম যে আমার কিছু লাগবে না, বায়োকেমিস্ট্রি লাগবে না, মাইক্রোবায়োলজি লাগবে না, জেনেটিক ইঞ্জিনিয়ারিং লাগবে না, আমার হচ্ছে কেমিস্ট্রিটা দিলেই হয়েছে। আমি খুব হ্যাপি, কেমিস্ট্রি দিক, আমাকে কেমিস্ট্রি দিক। সো কেমিস্ট্রি অবভিয়াসলি এনি টাইম। আচ্ছা আপু, 10 মিনিট স্কুলে আপনি অনেকদিন স্টুডেন্টদেরকে পড়িয়েছেন, এসএস ফিউচার স্কুলে এখনো পড়াচ্ছেন, এবং হচ্ছে আপনার নিজস্ব বায়োলজি কোর্স আপনি নামিয়েছেন। শিক্ষার্থীদের থেকে কেমন রেসপন্স পাচ্ছেন আপু? আচ্ছা, রেসপন্সটা যে মানে খুবই আলহামদুলিল্লাহ, এটা অলরেডি অনেকে জানে আর কি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বলা যায় যে এই পডকাস্টটা যখন চলছে তখন অলরেডি 1000 এনরোলমেন্ট হয়ে গিয়েছে। যেহেতু আমার কোর্সে বায়োলজি ফার্স্ট পেপার অ্যান্ড বায়োলজি সেকেন্ড পেপার এইভাবে এনরোল করার সুযোগ থাকে, অর্থাৎ সাইকেল বেসিসে এনরোলমেন্ট করার সুযোগ থাকে না। এটা যদি আমি সাইকেল বেসিসে ধরতাম তাহলে আসলে এটা 3000 এনরোলমেন্ট হয়ে যেত, যেটা এখন পর্যন্ত বায়োলজির হায়েস্ট এনরোলমেন্ট বলা যায় এইচএসসি 28 ব্যাচের জন্য। তো স্টুডেন্টদের রেসপন্সটা মানে অবশ্যই আমার কাছে অনেক প্রাউড এবং আমি এটাতে অনেক আবেগ আপ্লুত। বাট একটা জিনিস আমি ফিল করছি যে কোনো জিনিস মানে যাওয়াটা হচ্ছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যেরকম আমি যখন কোনো গাইডলাইন দেই, আমার গাইডলাইনটা পুরোটাই থাকে হচ্ছে আমি কিভাবে কি করছিলাম। যেমন ওই যে বললাম, সবাই আমাকে মনে করে যে আমি অনেক পড়াশোনা করছি, যেটা ভুল। সবাই আমাকে মনে করছে আমার একাডেমিক লাইফ ইজ সো পারফেক্ট। আমার একাডেমিক লাইফের শিট সো পারফেক্ট। শিট মিনস কি? মার্কশিট। এটাতে কখনো কোনো দাগ নাই, এটাতে এক ফোঁটা দাগ নাই। বাট আমার একাডেমিক লাইফ অনেক ভুলে ভরা। যেহেতু আমার কোনো ব্রাদার সিস্টার ছিল না, আমাকে গাইডলাইন দেওয়ার কেউ ছিল না, সো আমি ভুল করছি, আমি ভুল থেকে শিখছি। অনেকে কি করে, পড়াশোনা করে সেই জন্য তাদের লাইফে আসলে ভুল থাকে না। আমার লাইফ মানে আমার একাডেমিক জার্নিতে আমি পড়াশোনা ওই রকম লেভেলে করি নাই, আবার হচ্ছে মানে পড়াশোনাতে একদম মানে হ্যাঁ পড়তেই হবে এরকম টাইপ অফও ছিলাম না। পাশাপাশি কোনো গাইডলাইন ছিল না, আমি যেহেতু ঢাকার স্কুল কলেজ সেগুলোতে পড়াশোনা করি নাই, তো সব কিছু মিলাই অনেক ভুলে ভরা। তো এই গাইডলাইনগুলো স্টুডেন্টদেরকে যখন আমি দেই, জাস্ট আমার ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে দেই, প্লাস কোন কোন স্ট্র্যাটেজি ফলো করার কারণে আমি আজকে এখানে, সেটা আমি ওদেরকে বলি। এইটাই স্টুডেন্টরা আসলে অনেক বেশি পছন্দ করে, কারণ ওদের রিয়েল লাইফের সাথে এটা হচ্ছে একদম ম্যাচ করে যায়। এই কারণে আমার মনে হয় পার্টিকুলারলি এই কারণেই হচ্ছে স্টুডেন্টের থেকে যে মানে এই লেভেল অফ হচ্ছে রেসপন্স আমি পাবো, এটা আসলেই অভাবনীয়। বায়োলজি সবার কাছে, যে স্টুডেন্টদের কাছে, যে বায়োলজি মুখস্থের একটা সাবজেক্ট। তো আপনি বায়োলজি নিয়ে পড়ালেখা করছেন, এখন বায়োলজি নিয়ে স্টুডেন্টদেরকে পড়াচ্ছেন, আপনার কি মনে হয়, আপনার মতামত কি এই বিষয়ে? আচ্ছা, আমি একটা কথা বলতে চাই, এটা একটা ঘটনা আমি বলতে চাই। একবার একটা স্টুডেন্টদের গাইডলাইন সেশন হয়েছিল, ওখানে বুয়েটের কিছু, ওই সময় অবশ্যই আমার এখনো তারা ভাইয়া, বড় ভাইয়া আর কি। ওই সময় একজন স্টুডেন্ট এই সেম প্রশ্নটা করছিল যে আপু আমি আসলে অ্যাডমিশনে কোনটা টার্গেট নিব বুঝতে পারছি না, আমি শুনছি বায়োলজি মানে আসলে মুখস্থ, আপনার কি মতামত এটা নিয়ে? আপনি যেহেতু বোটানিতে পড়াশোনা করছেন, এটা কি আসলেই মুখস্থ? আমি না অ্যান্সারটা দিব ভাবছি, ওই সময়ই বুয়েটের যে ভাইয়া ছিলেন উনি আমাকে থামাই দিছে, বলছে কি যে আপু এটা আমি একটু অ্যান্সারটা দিতে চাই। তো বলতেছে যে শোনো, বুয়েটে যে আমরা পড়ি সেখানে অনেক কিছু মুখস্থ করা লাগে, তো তুমি ধরো কিভাবে যে বায়োলজিতে মুখস্থ করা লাগবে না? তো ব্যাপারটা হচ্ছে খুবই লজিক্যাল, মানে আমার মতামত কারো শোনা দরকার নাই। লজিক্যাল মতামত কি? আমার কাছে একটা খাতা থাকবে, যেই খাতায় ব্ল্যাঙ্ক থাকবে, যেই খাতায় কোনো কিছু লেখা থাকবে না, তো ওই খাতাটাতে আমাকে কোশ্চিন দেখে লিখতে হবে। এখন আমি যে লিখবো এটা কি আমার পেনে জাদুর মতো করে চলে আসবে? না। কোথা থেকে আসবে? আমার মাথা থেকে আসবে। আমার মাথা থেকে আসবে মানে কি? আমার মেমোরি থেকে আসবে। তো মেমোরি থেকে আসা মানে তো এটা মুখস্থ করে আসা। কিন্তু হ্যাঁ, একটা সমস্যা আমি আইডেন্টিফাই করতে পারছি। বিশেষ করে আমরা যখন ইন্টারের বায়োলজি বইগুলো পড়ি, যেহেতু বোটানি বইটা আমারই ডিপার্টমেন্টের স্যারের লেখা, ওইটা একদম ভাজা করে পড়া থেকে শুরু করে ওটার প্র্যাকটিক্যাল করা সব কিছু আমি করছি। সো আমি জানি ওই বইটা ইন্টারে যখন আমি পড়ছি আমার খুবই বিরক্ত লাগছে।
কিন্তু এখন আমার কাছে ওই বইটা জাস্ট এ ফর অ্যাপেল বি ফর বলের মতো। কেন? কারণ ওইটার একদম অ্যাপ্লিকেশন দেখে কোন লাইন এক্স্যাক্টলি কেন লিখছে এটা আমি জানি, কিন্তু এটা একটা ইন্টারের স্টুডেন্টদের তো জানার সুযোগ নাই। কারণ আমি যদি আমার ডিপার্টমেন্টের কথা বলি, আমার ডিপার্টমেন্টের কয়জন পড়াচ্ছে এটা তো আমার ডিপার্টমেন্টের স্টুডেন্টরাই এটা বেটার দিতে পারবে, বাট হচ্ছে আমার ডিপার্টমেন্টে কয়জন পড়াচ্ছে না। তো আবার জিওলজি, আমি জিওলজিতেও 4 ক্রেডিটের কোর্স আমাদের করতে হয়, ওখানেও সেম, ওই ডিপার্টমেন্টের কয়জন পড়াচ্ছে বায়োলজি, পড়াচ্ছে না। তো এই জায়গাটাতেই সমস্যা তৈরি হয় যে আমাদের কাছে মনে হয় যে এত ইনফরমেশন, এটা তো আসলে মুখস্থ করাই লাগবে। এটা বোঝার আছে, বাট বুঝেই সব হয়ে যাবে এমন না। সেক্ষেত্রে আমি বলবো স্মার্ট মেমোরি, হ্যাক্স এবং পাশাপাশি বোঝার ব্যাপারটাও মাথায় নিয়ে আগাতে হবে। এটাই আসলে বায়োলজি। তবে আরেকটা ছোট কথা আমি বলতে চাই, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ যেগুলোই বলি না কেন, একমাত্র বায়োলজি সেই সাবজেক্ট যেটা আমরা লাইফের সাথে আসলে মিল করতে পারি, কারণ এটা স্বয়ং আমরা। তো আমি জানি যে হ্যাঁ আমার মধ্যে কি হচ্ছে না হচ্ছে, এই জন্য একমাত্র বোঝার জিনিস আসলে বায়োলজি, সত্য কথা বলতে গেলে, কারণ এটার একদম ডাইরেক্ট অ্যাপ্লিকেশনটা আমাদের সাথে হচ্ছে অ্যাটাচড। আপু, স্টুডেন্টরা হচ্ছে পড়ালেখার সময় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে একটু বেশি হচ্ছে প্রায়োরিটি দেয়, আর বায়োলজিকে হচ্ছে একটু অ্যাভয়েড করে, কিন্তু আসলে না পরীক্ষার টাইমে গিয়ে সবাই হচ্ছে একটু বায়োলজিতে হিমশিম খায়। তো এটাকে রিকভার করার জন্য ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা করে যে বায়োলজিকে একটু অ্যাভয়েড করে। এটাকে রিকভারি করার জন্য আপনার সাজেশন কি স্টুডেন্টদের কাছে? আচ্ছা, আমি কিন্তু অলরেডি বলছি যে আমি একটা বড় রকমের ধরা খাইছি হচ্ছে জাস্ট আমি অ্যাডমিশনের আগে কোশ্চিন প্র্যাকটিস করি নাই, সেই জন্য। বিশেষ করে এইচএসসি, এসএসসি বা বোর্ড এক্সামগুলো কথা ভিন্ন, বাট অ্যাডমিশনের কথা যদি বলি, বা আমি এসএসসি এইচএসসির কথাও বলবো, যে প্র্যাকটিস করাটা আসলে অনেক জরুরি। ইট ডাজেন্ট ম্যাটার যে কোন সাবজেক্ট, সবগুলো সাবজেক্টই জরুরি। কেন বলি, বায়োলজিতে না স্টুডেন্টরা বুঝতেই পারে না, মানে ও বই পড়ে গেছে, ও এমসিকিউ পারছে না। কেন? কারণ ও জানে না যে এমসিকিউটা কি আসবে। তো ও যদি মানে এমসিকিউ প্র্যাকটিস করবে, তখন ওর মনে হবে যে বইয়ের ওই লাইনটা তো আমি এমনি স্কিপ করে গেছি, বাট আসলে তো ওই লাইনটা ইম্পর্টেন্ট ছিল। তো অবশ্যই মানে আর কোনো সাবজেক্ট হচ্ছে মানে ফেলায় রাখা যাবে না, সবগুলো সাবজেক্ট হচ্ছে ইম্পর্টেন্ট। যেটা ফেলায় রাখবো সেটাই পথের কাটা হয়ে দাঁড়াবে পরে, যেটা সে যে কোনো সাবজেক্ট হতে পারে। যেমন আমার ক্ষেত্রে হায়ার ম্যাথ পথের কাটা হয়েছে এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন সব জায়গায়, কারণ আমি ওটা ফেলায় রাখতাম। আচ্ছা আপু, আপনি তো পরীক্ষা নিয়ে অনেক কিছু বলেন আপনার লাইফের বিষয়ে। স্টুডেন্টরা যাতে প্রেশার ফিল না করে, পরীক্ষার আগে কেমন করে পরীক্ষা দিলে বা কেমন করে প্র্যাকটিস করলে আপনার মনে হয় যে স্টুডেন্টের জন্য ভালো হয়? আচ্ছা, প্রথম কথা যেটা আমার কাছে সবসময় মনে হয়, স্টুডেন্টরা পড়াশোনা আগে না করেই পরীক্ষা দিতে বসে যায়। এটার ফলে কি হয় যে ও যখন পরীক্ষা দিতে বসছে, ও কম পাচ্ছে, ওর কনফিডেন্স লেভেল কমে যাচ্ছে। এটা আরো হিতের বিপরীত হয়। প্রথম কাজই যেটা করতে হবে, ওই যে আমার লাইফে উল্টোপাল্টা ঘটনার কারণে আমি আসলে পরীক্ষা দেওয়ার সুযোগটা খুব কম পাইছি, কিন্তু আমি এটা বুঝতাম যে আমি এখনো পরীক্ষা দেওয়ার জন্য প্রিপেয়ার্ড না, কারণ আমার প্রিপারেশন কমপ্লিট হয় নাই। তো সবার আগে আমি যেটুকুর জন্যই পরীক্ষা দেই না কেন, আমার আগে প্রিপারেশনটা কমপ্লিট করতে হবে, তারপরে আমি পরীক্ষা দিতে যাব। এরপর আসি সেকেন্ড কথা, অনেক সময় আমরা হচ্ছে জাস্ট 15 মার্কের এমসিকিউ দেই, 10 মার্কের এমসিকিউ দেই। এটা আমাদের জন্য খুব একটা বেশি কার্যকরী না। আমরা যদি জানি যে 25 মার্ক হচ্ছে আমার বোর্ডে এমসিকিউ আসে প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলোতে, তাহলে আমাকে ওই 25 মার্কেরই পরীক্ষাটা দিতে হবে, ওইটা ফলপ্রসূ হবে না। আবার আমরা যে সৃজনশীল, যদি একটা সৃজনশীল পরীক্ষা দেই, আমাদের ধরে নিতে হবে যে পরীক্ষায় এই সৃজনশীলটা লেখার জন্য আমি কয় মিনিট টাইম পাবো, আমি বেশি সময় ধরে এটা লিখতে পারবো না। তো একদম পরীক্ষার আগের মোমেন্টের যখন কথা বলবো, ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে, ছোট ছোট পরীক্ষা দেয় যেখানে টাইমটা ওরা একটু বেশি পায় কম্পারেটিভলি। ওরা মনে করে যে আমি তো পরীক্ষা দিছি, ওর যদি প্রিপারেশন ভালো থেকে থাকে তাহলে আমি তো একদম বেস্ট পারফর্ম করে আসছি, বাট ওই জায়গাটাই ভুলটা হয়। ওইখানটায় ওর হাতের লেখা যে কন্টিনিউয়াসলি স্লো হয়ে যাচ্ছে, এমসিকিউ ফাস্ট দাগানোর যে ক্রাইটেরিয়াটা ওটাও যে স্লো হয়ে যাচ্ছে, ওটাও বুঝতে পারে না। তো সবসময় পরীক্ষার হলে কোন কোশ্চিনের জন্য আমরা কেমন কেমন টাইম পাচ্ছি এটা সবসময় মাথায় রাখতে হবে। আমি যদি একটা সৃজনশীল লিখি ওইটার জন্য কতটুকু টাইম পাচ্ছি সেটাও মাথায় রেখে পরীক্ষা দিব, এবং আমি এমসিকিউ যখন প্র্যাকটিস করছি আমি সবসময় চেষ্টা করবো যেটা 30 মার্কের এমসিকিউ সেটা 30-এ দেওয়ার, যেটা 25 সেটা 25-এ দেওয়ার। এর কম বেশি করলে টাইম ম্যানেজমেন্টে সমস্যা হবে, এবং পরীক্ষা হবে পরীক্ষার মতো এনভায়রনমেন্টে, এবং চেষ্টা করব সেই জায়গাগুলোতে পরীক্ষা দেওয়ার যেই জায়গাগুলোতে রেজাল্টটা দ্রুত আসে। কারণ রেজাল্ট যদি
ডিলে হয় তাহলে আসলে সেই ক্ষেত্রে স্টুডেন্টরা নিজেদের প্রস্তুতিটা ওইভাবে যাচাই করতে পারবে না। ও তো 7 দিন পরে ভুলেই যাবে যে ওর পরীক্ষাতে কি কি ঘটনা ঘটছিল, ওটা রিলেট করতে হবে তাকে 2 থেকে 3 দিনের মধ্যেই। তো এই বিষয়গুলো মাথায় রাখা উচিত। আচ্ছা আপু, আপনি যদি টিচার না হতেন তাহলে আপনার প্ল্যান কি ছিল, যে টিচার না হয়ে অন্য কি হওয়ার? আচ্ছা, আমি যেরকমটা বললাম, ফার্স্ট ইয়ারে যখন আমি 4 পাই এবং তখন হচ্ছে মানে আমি মোটামুটি পড়াইতে পারি এরকম, যখন সেকেন্ড ইয়ারে উঠে টিচাররা জেনে গেল, আমার টিচাররা অনেক প্রশংসা করতো আমার, যে তুমি তো ফিউচার টিচার, ঢাবিতে তো ফ্যাকাল্টি হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে। বাট আমার না কখনো ওই জায়গাটাতে আগ্রহ তৈরি হয় নাই, কারণ আমি তো রেজাল্ট করছি টিচার হওয়ার জন্য না, আমি তো রেজাল্ট করছি যে কেউ যেন আমাকে একটা ট্যাগ দিচ্ছে, এটা আমি নিতে পারছি না, এই কারণে আমি রেজাল্টটা করছি, যে আমার সামনে এসে কেউ বলবে যে তুমি চান্স পাও না, এটা সেটা, এগুলো যেন না হয়, সেটা আমি প্রুভ করছি। তো আমার শুরু থেকেই টার্গেট ছিল যে আমি বিসিএস দিয়ে ফরেন ক্যাডার হব। এবং এই ফরেন ক্যাডার কেন হব, কারণ আমার যেহেতু যে বললাম আমার ছোটবেলা থেকে ঘোরাঘুরি অনেক ভালো লাগে, তো আমার মানে টিচার না হলে ডেফিনেটলি আমি চেষ্টা করতাম ফরেন ক্যাডার হওয়ার। আপু, এডটেকে টিচার হওয়ার ইন্সপিরেশন কে ছিল আপনার? আচ্ছা, যখন আমি এডটেকে আসিও নাই, এর থেকে আমি এসে গেছি বাই ডিফল্ট হিসাবে। এটা অনেকে জানে না, থাকে না যে হ্যাঁ আমি এর থেকে পড়াবো, আমি কথা বলতে পারি, আমি পড়াইতে পারি, আমি চলে আসবো, এরকম ব্যাপারটা কখনো ছিল না। ইভেন আমি এর থেকে আগে ঢুকছি, আমি টিউশনে পরে জয়েন করছি, মানে আমি যে অফলাইনে যে টিউশনের কথাটা, এটা আমি পরে গেছি। সাধারণত সবাই আগে 2-4টা টিউশন করায়, অ্যাডাপ্টেশন করে, তারপরে হচ্ছে এর থেকে যাই, এমনটা না। করোনার মধ্যে যেহেতু বসেছিলাম বাসার মধ্যে, কোনো কাজ নাই, ওই সময়ে আমি হচ্ছে একটা এর থেকে জয়েন করি, যে এর থেকে হচ্ছে আমরা কম্পিউটার স্ক্রিন শেয়ার করে হচ্ছে পড়াতাম। ওটা জাস্ট অবসর সময়ে আমি বসেছিলাম, এই কারণে আমি ওটাতে জয়েন করি। দেন ওটা থেকে অবভিয়াসলি বাংলাদেশে তখন নাম্বার 1 প্ল্যাটফর্ম হচ্ছে 10 মিনিট স্কুল। সো 10 মিনিট স্কুলে দেন আমি হচ্ছে যাই। 10 মিনিট স্কুলে যাওয়ার পরে অবভিয়াসলি ইয়েস, আমাকে যখনই কেউ বলতো যে হ্যাঁ তুমি তো এর থেকে আসো, তুমি কার মতো হতে চাও, তো আমি আসলে যাকে দেখে বড় হয়েছি বা যার কাছ থেকে আমি সব কিছু শিখেছি সেটা হচ্ছে মুনজেরিন আপু। আপুর সাথে মানে আমার ইন্টারাকশন খুবই ফ্রিকুয়েন্ট, এবং আপু আমাকে অনেক কিছু শিখাইছে, যেহেতু আমাদের সময় আপুই চিফ ইনস্ট্রাক্টর ছিল 10 এর। তো এই কারণে যদি একজনের নাম নিতেই হয় পরবর্তীতে, কিন্তু এর থেকে আমি যখন অলরেডি 2-3 বছর আমার কন্টিনিউ হয়ে গেছে, তখন থেকে আমার ইন্সপিরেশন হচ্ছে এনি টাইম মুনজেরিন আপু। তো আপু, আপনার সাথে তো অনেক কথা হলো, চলেন আমরা তাহলে একটা র্যাপিড ফায়ার গেম খেলি। আর্জেন্টিনা নাকি ব্রাজিল? ব্রাজিল। দীর্ঘ কর্মজীবনে বেস্ট টিচার কলিগ কাকে মানেন? আইমান ভাইয়া। শহর নাকি গ্রাম? শহর। লাইফের বেস্ট ডিসিশন? স্টিল নাও বিয়ে করা। ডাক্তার নাকি ইঞ্জিনিয়ার? দুটার একটাও না, তাও যদি চয়েস করতে হয় তাহলে ইঞ্জিনিয়ার। স্টুডেন্টদের জন্য সবথেকে হার্মফুল অভ্যাস কি? ফ্রেন্ডদের সাথে মার্চ করে ডিসিশন নেওয়া। সবচেয়ে ভয় লাগে কোন সাবজেক্টটাকে আপু? ফিজিক্স। সবচেয়ে বোরিং কাজ? অপছন্দের যে কোনো কাজ, যেটা করতে ভালো লাগে না, সেটাই বোরিং। না, পড়াশোনা ইজ নট সো বোরিং। ফার্স্ট থিং দ্যাট কেম টু ইয়োর মাইন্ড? এআই মেক্স লাইফ ইজিয়ার। ঢাকা ইউনিভার্সিটি? প্রত্যাশার চাইতেও বেশি কিছু। নিউরোক্র্যাক অ্যাপ? পরীক্ষার প্রিপারেশনের জন্য বেস্ট, এখানকার গেম মোডটা কিন্তু দারুণ। ওয়ান শট ক্লাস? নট রেকমেন্ডেড। গ্রেটেস্ট ফেয়ার ইন লাইফ? একা থাকা। কোন টিচারটার সাথে স্টেজ শেয়ার করতে চান আপু? এনি টাইম মুনজেরিন আপু। আচ্ছা আপু, আমাদের এপিসোডের শেষ মুহূর্তে চলে আসছি, একটা জাস্ট লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে নিউরোক্র্যাক অ্যাপের মধ্যে আপনার বেস্ট কোনটা লাগছে? এই অ্যাপটার মধ্যে মানে আমি যখন ক্লাস নেই পার্টিকুলারলি, স্টুডেন্টদের তো পড়াই দিই, তো স্টুডেন্টরা একটা জিনিস খুব চায়, আপু রুটিন করে দেন, কিন্তু এটা তো স্টুডেন্টরা বোঝে না যে রুটিন তো আসলে স্টুডেন্ট ওয়াইজ ভ্যারি করে, সব স্টুডেন্টের জন্য সেম রুটিন হবে না, ইভেন ওর সিলেবাসও সেম হবে না, ও কোনটা বেশি পারে না পারে এটা আমি র্যান্ডমলি লাখ স্টুডেন্টের সামনে দাঁড়াই তো একটা মানে রুটিন বলতে পারি, একজনের উদ্দেশ্যে তো আমি বলতে পারবো না। তো আমার মনে হয় যে এই অ্যাপের মধ্যে যে রুটিন বা স্টাডি প্ল্যানারের যে সেকশনটা আছে এটা হচ্ছে বেস্ট, কারণ এখানে আরো একটা মজার ব্যাপার আছে যে ও শুধু স্টাডি প্ল্যানার করবে, মানে ও প্ল্যান করবে, রুটিন পেয়ে যাবে, এটা না,
ও যে রুটিনটা করছে স্বাভাবিকভাবে ওই যে আমার মতো মানুষের জন্য যারা হচ্ছে ওইভাবে টিচারের সাপোর্ট পায় না, তো ও যখন পড়তে যাবে ও তখন ডিফিকাল্টিস ফেস করবে এবং ওই যে ওর রুটিনটা তখন মিস যাবে। এটার জন্য এখানে যে টিচারদের একটা ভিডিওর যে একটা লাইব্রেরি তৈরি করা হয়েছে, যেখানে ওরা একদম সুন্দর করে টিচারদের মানে ক্লাসগুলো করতে পারবে, এই ব্যাপারটা হচ্ছে বেস্ট। তাহলে কি হলো, ওর রুটিনটা থেকে ওর ডিস্ট্রাকশন হলো না, কারণ ও পড়তে গিয়ে ও তো বিপদে পড়বেই, এইটা বুঝতে পারবে না। তো ওইখানে ওর যেন কোনো ডিস্ট্রাকশন না হয় তার জন্য হচ্ছে ক্লাস পাচ্ছে। এবং এখানে কিন্তু সবচেয়ে বাংলাদেশের বেস্ট টিচারদের ক্লাসগুলোই অ্যাকুমুলেশন করে দেখা আছে। আবার এমনও না যে এক সাবজেক্টও একটা টিচারেরই ক্লাস পাচ্ছে, ও মাল্টিপল টিচারের ক্লাস পাচ্ছে, ওর কাছে যেটা ভালো লাগে, যে টিচারের পড়াটা বুঝতে সহজ হয়, ইভেন ওখানেও এক্সপ্লোর করতে পারে। আমি সবসময় স্টুডেন্টদের এটা বলি যে তুমি টিচারের ক্লাস করবা, তুমি নিজেই বুঝবা যে তোমার কাকে ভালো লাগছে, কারণ সব স্টুডেন্টদের সব টিচারের ক্লাস ভালো লাগবে না, এটা খুবই অবভিয়াস ব্যাপার। তো রুটিনটা নিয়ে যে স্টুডেন্টরা প্যারা খায়, এইখানে এই জিনিসটা দারুণ করে করা আছে। একটা তো হচ্ছে এক্সামের আগে রুটিনও করতে পারবে, আবার হচ্ছে রেগুলার রুটিনও করতে পারবে। তো এই ব্যাপারটা আমার মনে হয়েছে যে স্টুডেন্টদের খুবই হেল্পফুল হবে। থ্যাংক ইউ আপু, অনেক অনেক থ্যাংক ইউ আপু, আপনার আমাদের স্টুডিওতে আসার জন্য, আমাদের সাথে শোটা করার জন্য। ইনশাল্লাহ তোমাদের সাথে অন্য কোনো এপিসোডে দেখা হচ্ছে। আর আমাদেরকে জানিয়ে দিও নেক্সট কোন টিচারকে তোমরা দেখতে চাও।